আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেকেই ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি স্টার্ট করেছি। তো আজকে 6:30 বাজছে, এই সময় সবাই ঘুমাচ্ছে আর আমিও তো আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়েছি। আর জোহানবাবুও ঘুমাচ্ছে, এখনও উঠেনি। আর আমি ওই জন্য আমার রুমটা একটু ওরই মধ্যে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ সকাল সকাল কাজ করার মজাটাই কিন্তু আলাদা। আর যেহেতু এখন আমার বেবি ঘুমাচ্ছে, সেহেতু অনেকটা তাড়াতাড়ি আমি একা হাতে সব কিছু করে নিতে পারবো। আর ওইদিকে এখনও তো বাড়ির মধ্যে কেউ ওঠেনি সেইভাবে, তো 7টা বাজলে অনেকেই উঠে পড়বে তাড়াতাড়ি করে। ওই জন্য আমি আমার এই টেবিলের অংশটা পরিষ্কার করে নিচ্ছি। বিছানায় যেহেতু জোহানবাবু ঘুমোচ্ছে, তাই বিছানাটা আজকে আমি পরিষ্কার করতে পারলাম না। তো তাও আমার কিছু যেগুলো আমরা ইউজ করেছিলাম, মানে কাঁথা বালিশ, এখন তো শীত শীত সব জায়গাতেই ওয়েদারটা, তার জন্য এখন গায়ে দেওয়ার জন্য একটা একটা করে কিছু না কিছু রাখতেই হচ্ছে। সেই জন্য সেগুলো সব কিছু আমি পরিষ্কার করে নিলাম। আর দেখুন, এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে গোছানো হয়ে গেছে। শ্বশুরমশাই আর শাশুড়িমা ওনারা অনেক ভোরেই উঠে পড়েন, কারণ ওনারা নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তারপরে ফজরের নামাজ পড়বেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, তারপর সমস্ত কিছু নামাজ কমপ্লিট করার পরে সকালবেলা বাড়িতে রুম থেকে বেরোন। তো ওনাদের একটু বেরোতে দেরি হয়, আর বয়স হয়ে গেছে, যেহেতু বয়স হয়ে গেছে সেহেতু এই শীতের সময়টা, এই শীতের শুরুতে একটু দেরি করে বেরোনোটাই ভালো, কারণ ঠান্ডা লেগে যাবে মানুষের। বয়স্ক মানুষদের ঠান্ডা লেগে গেলে অনেক কষ্ট, কারণ আমার শাশুড়ি মায়ের অনেক দিন ঠান্ডা লেগেছে, কাশিটা একদমই ভালো হচ্ছে না। তো অনেক ওষুধ খাচ্ছে, তার সত্ত্বেও ভালো হচ্ছে না কাশিটা, খুবই কাশিতে বিরক্ত, রাত্রে উনি ঘুমাতে পারছেন না। তো আমি ওই জন্য ভাবলাম, তো আমি রুমের ভিতরটাকে পরিষ্কার করে নিই, ঠিকঠাক করে নিই কিছুটা, যতটা হয়, যতটা জোহানবাবু এখন ঘুমাচ্ছে যতটা সম্ভব হয় আমি করে নিই। তারপরে আমি যে বাইরের কাজ, সমস্ত কাজ করে কমপ্লিট করে করতে পারবো ভালোভাবে। তো এই জন্য আমি এখানটা অনেক দিন থেকে, জানো তো, এইখানটা আমার অনেকটা নোংরা হয়েছিল, মানে এতটাই ঘেঁটে গিয়েছিল যে আমি ঠিক করতে পারছিলাম না, কোনো মাল রাখতে পারছিলাম না, সব পড়ে যাচ্ছিলো নিচের দিকে। ওই জন্য আমি ভাবলাম যে এইখানটা একটু ঠিক করে নিই, সুন্দর করে বাগিয়ে নিই। আর জন্য সুন্দর করে বাগিয়ে নিই। আর আমি কিন্তু সব জিনিসটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করার জন্যই পছন্দ করি সব জিনিসটাই, যেন একদম, আমি গরিব হতে পারি কিন্তু আমার সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই আমি সবসময় মনে করি, পছন্দ করি এই জিনিসটা। সেই জন্য আমি এখানটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর জোহানবাবু থাকলে তো আমাকে সেভাবে খুব একটা কাজ করতেই দেয় না। ও সারাদিন এত এত পরিমাণে কথা বলে, এত পরিমাণে বকে, সেই জন্য আমার কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, ওর পিছনে অনেকটাই সময় দিতে হয় আমাকে। তো ওই জন্য সকাল সকাল আমি এইটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখো, ঘর দুয়ার পরিষ্কার রাখলে কিন্তু বাইরে থেকে দেখতেও সুন্দর লাগে, আর নিজের মনে একটা আলাদা শান্তি থাকে যে আমার রুমটা বেশ কি সুন্দর গোছানো, বা চারিদিকটা বেশ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, এটা কিন্তু একটা আলাদা শান্তি লাগে, তাই না? আমার অফ ক্যামেরায় চাটা খাবার পর এখানে আমি অনেক জামা কাপড় ছিল হাজব্যান্ডের, আমার দেওরের, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ছাদে এসেছি সেগুলোকে মেলতে, কারণ অনেকটাই রোদ হয়ে গেছে, সেই জন্য সেগুলো মেলে দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সেই জন্য আমি দেখছি কোন দিকটায় মেলা যায়। এদিকে তো চারিদিকে ধান আছে, যেহেতু আমরা গ্রামে বাস করি, আমাদের কিন্তু চাষবাসের অনেক কিছুই আমাদেরকে নিয়ে চলতে হয়, যেমন ধান, আলু। এখানে আমাদের মেশিনে কাটা ধানগুলো ছাদে মেলা আছে, সেগুলোকে সুন্দর করে রোদে মেলা আছে যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। না শুকালে কিন্তু কোনোভাবেই কোনো কাজে লাগবে না, না হবে বিক্রি, না হবে খাওয়ার উপযুক্ত। সেই জন্য আমাদের এখানে ছাদে ভালো করে শুকানোর জন্য মেলা আছে। আর এইদিকে আমি ভাবছি কি করে দেব রোদে, এদিকে যদি জামা কাপড় দিই তাহলে রোদও পাবে না। অবশ্য জামা কাপড় থেকে যদি আবার একটু একটু পানি পড়ে তাহলে ধানগুলো ভিজে যাবে, তাই একটু চেষ্টা করছিলাম একটু সাইড করে করে দেওয়ার। জানি না কতটা কি সাইড করে দিতে পারবো, আর অনেকটাই জামা কাপড় ছিল, সেই জন্য অনেকটাই ভাবছিলাম যে চাড়িয়ে চাড়িয়ে দেব। আর চারিদিকে যেহেতু ধান মেলা আছে, যা মানে পুরো ছাদটায় ধান মেলা আছে, সেহেতু আমাকে কিছু করার নেই, এইগুলোতে না দিলে কিন্তু হবে না। আমি কিন্তু একটু রোদ দেখে দেখে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর আমি ভালো করে কিন্তু পানিগুলো ঝরিয়ে ঝরিয়ে মেলছিলাম যাতে পানি না টপকে টপকে ধানের ওপরে পড়ে। কিন্তু ধানের ছাওয়া হচ্ছে, কিন্তু কিছু করার নেই আমার, কারণ ধানের ছাওয়া হলেও আমার কিছু উপায় নেই, আমাকে তো জামা কাপড়গুলো রোদে শুকোতে দিতে হবে, তাই না? গুছিয়ে রাখবে এখানটা, কারণ এসে ব্যাগপত্র রাখতে খুবই অসুবিধা হয়। আর তোমরা তো দেখতে পাচ্ছ যে এখানে কত কিছু মাল করে খেতে হয়, তো সেগুলোকে সুন্দরভাবে না গুছিয়ে রাখলে এখানে ব্যাগও রাখতে পারবে না, কোনো কিছুই রাখতে পারবে না, খুবই অসুবিধা হবে। তাই আমি একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এখন। আর বাইরে জানো তো অনেকটা কাজ থাকলে কিন্তু এগুলো এসে করা সম্ভব হয়
হয় না, অনেক মানুষ খেতে পেত না। আর এইগুলো করে নিতে হয় সকালের টাইমটা। দেখো আমি সুন্দর করে এখন কথা বলতে বলতে গোছানো হয়ে গেছে আমার পুরো টেবিলটা, তবে কিন্তু অনেক জায়গার মানুষ সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারবে। হ্যাঁ, আর এইদিকে আমি সুন্দর করে এইগুলো মেলে দিচ্ছি, একটু উল্টে দিচ্ছি, কারণ রোদ বেরিয়েছে, রোদে যদি একটু সুন্দর করে নেড়ে চেড়ে মেলে দেওয়া হয় তাহলে ভালো করে তার এই দিকটা শুকিয়ে যাবে। আর এইদিকে আমি না সত্যি কথা বলা বলি কি কোনোদিন বাপের বাড়িতে এই ধানের কাজগুলো করি নাই, কারণ আমার বাপের বাড়িতেও ধান চালের ছিল, সব কিছুই চাষবাসের ছিল। কারণ আমাকে আমার বাবা বলতেন যে আমরা এই ধানের কাজগুলো করে নিচ্ছি, তুমি বাড়ির কাজ করো, এই কাজই সবসময় এই কথাটাই বলতেন। তার সঙ্গে পড়াশোনাও করতাম, আর এইগুলো আমি মেলতে পারতাম না, তবে অনেকেই পারে না, তো আমি দেখে দেখে শিখে গেছি এই কাজগুলো। কিন্তু খুব একটা কঠিন নয় এই কাজগুলো কিন্তু খুবই সহজ, তোমরা দেখলেও বুঝতে পারবে এই কাজটা কিন্তু খুবই সহজ, পা দিয়ে এইভাবে শুধু নেড়ে নেড়ে চলে যাওয়া। তবে আর একটা কি, যারা বয়স্ক মানুষ হয় বা অনেকের যাদের পায়ের বা কোমরের ব্যথার প্রবলেম আছে তাদের কিন্তু এটা খুব ভারী লাগবে, এটা কিন্তু খুব চাপ লাগবে, তাই জন্য তারা কিন্তু খুব একটা করতে পারে না। আমরা তো আমাদের যতই হোক চাপ লাগলেও কিছু করার নেই, তবু আমরা করি, এটাই হচ্ছে ব্যাপার। অনেকেই তোমরা কিন্তু বলতে পারো যে তুমি সবসময় কেন মাস্ক পরে থাকো, আমার কিন্তু ধুলোয় অ্যালার্জি আছে, সেই জন্য আমি সবসময় মাস্ক ইউজ করে থাকি। কারণ ডাক্তারবাবু বলেছে সবসময় মাস্ক না পরে কাজ করলে আমার কিন্তু ওই হাঁচির প্রবলেম আছে, আমার অনেক সময় কি হয় গায়েতেও র্যাশ বেরিয়ে যায়, সেই জন্য আমি অধিকাংশ সময় মাস্ক পরেই থাকি। আর তোমরা তো জানো মাস্ক ছাড়া আমি কিন্তু আমার ফেস ইউজ করি না, আমি ফেস আমার দেখাই না, আমি ফেস দেখানো পছন্দ করি না। আমি চাই এটা আমার একটা পরিবার, সেই পরিবারের সঙ্গে আমার সব কিছু শেয়ার করতে, কিন্তু আমার ফেসটা যে দেখাতে হবে এটা কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমি এটা না করেও হয়তো আমার পরিবারের সঙ্গে সেইভাবে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার ঘরের সমস্ত ধুলো টুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকাল থেকে অনেকটাই কাজকর্ম বাকি রয়ে গেছে, মানে ঘরদোর পরিষ্কার করা, সেই জন্য ঘরদোরটা সুন্দর করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। গুরুজনরা বলেন কিন্তু বাসি ঘরদুয়ার থেকে গেলে অনেক সময় সংসারে অকল্যাণ হয়, তাই সুন্দর করে সকালের যে বাসি ঘরদুয়ার থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়াটাই কিন্তু আমার মনে হয় কল্যাণময়। এদিকে কিন্তু আমার অনেক লাইটগুলো জ্বলছিল, কারণ আমাকে ঝাঁট দিতে যাওয়ার সময় এদিকে লাইটগুলো জ্বালতে হয়েছিল, সেই জন্য আমি সেই লাইটগুলোকে সুন্দর করে বন্ধ করে নিলাম। আর আমি এদিকে আমাদের গেস্ট রুমটাও সুন্দরভাবে ঝাঁটিয়ে দিচ্ছি। সকালে কিন্তু অনেকেই উঠতে লেট করে, সেই জন্য সকাল সকাল ঝাঁট দেওয়াটা আর হয় না, একটু দেরি হলেই ঝাঁট দিতে হয়, কারণ সবাইয়ের সব রুমগুলো পরিষ্কার করে ঝাঁট দিতে হবে, না হলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে, মানে পরিষ্কার করে ঝাঁট না দিলে বা বাসি ঘর দুয়ার থাকলে কিন্তু এই যে বললাম না সংসারের অকল্যাণ হয়। তাই সবাই উঠে পড়ার পরে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু ঝাঁট টাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তবে কিন্তু আমি সবজি কাটতে বসবো এখন না। এই যে এদিকের আমার জায়েদের রুমটাও পরিষ্কার করে নিলাম, এইদিকে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমাদের গাছে কিন্তু দুটো নারকেল পড়েছিল, সেই নারকেলগুলো কুড়িয়ে নিয়ে এসে এখানে রাখা হয়েছে। আর এই দিকের আমি সুন্দর করে অফ ক্যামেরাতে আমাদের কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল, কারণ আমাদের কিন্তু অফ ক্যামেরাতেই খাওয়া দাওয়া করতে সবাই পছন্দ করে। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু আমি আমার পুরো বারান্দাটা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, তাই আমার অনেকটা ঝাঁট দিতে সময় লাগছিল, তাই প্রায় শেষের দিকে হয়ে গেল ঝাঁট দেওয়াটা। এরপর আমার ঝাঁট দেওয়াটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমার অনেক কাজ আছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব জানি। আর আজকে তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে দেখতে আমার অনেক আপুরা আছো যারা লাইক করতে ভুলে গেছো, আমার ভালোবাসা দিতে ভুলে গেছো, তারা অবশ্যই ভালোবাসা দিয়ে লাইক করে যেও, আর একটা করে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও আমার ভিডিওতে। এখন আমার ওই দিকের বারান্দাটাও পুরো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এই দিকগুলো না অনেকটাই ময়লা থেকে যায়, সেই জন্য আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। এদিকে আমার সবজি কাটতে বসতে হবে, এরপর উনুন ধরাতে হবে। তো অফ ক্যামেরাতেই আমি আমার সবজিগুলো কেটে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। আমি এখন আমার এদিকে রান্নাটা ধরিয়ে দিয়েছি, তো আমি এখানে এবার আমার দুপাকাটা ধরিয়ে রান্না করব, তো সেই জন্য যে ব্যবস্থা করতে হবে। অনেকেই জানো আমি এই কাঠেতেই পছন্দ করি রান্না করতে সকালের দিকে, কারণ আমি বিকালের দিকে করি আমার গ্যাসেতে রান্না, আর সকালের দিকে এই রান্নাটা করি কারণ একটু সেভ করার প্রয়োজন আছে সব কিছুই। গরিবের সংসারে যতটা সেভ করতে পারবো ততটাই কিন্তু অনেক ভালো হবে, সেই জন্য আমি এখানে কাঠেতে আমাদের যে কাঠগুলো থাকে মানে চাষের জিনিসপত্র তিল আলু তারপরে বাদাম সেই যে কাঠগুলো থাকে সেই কাঠেতেই আমাদের কিন্তু সকালের দিকে রান্না বান্না হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন তিল কাঠি দিয়েই রান্না করছি, তো এখানে আমি দুপাকা ধরিয়ে নিয়েছি, এরপর আমি দুপাকাতেই সমস্ত রান্নাগুলো করব।
তো আজকে আমি যে রান্না করব সেটা হচ্ছে ডাল আর আলু দিয়ে একটা রান্না করব। আর হবে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ডিমের শাক। ডিমের শাকটা আমি আমার শাশুড়িমা এনে দিয়েছিল, সেগুলো বাছছিলাম তো আজকে রান্নার জন্য। তো সেই ডিমের শাক দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করব, ডাল আলু রান্না করব, কুমড়োর তরকারি করব, মোচার চপ করব, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে কিন্তু আমার ভাত কিন্তু ফুটে গেছে, সেই জন্য আমি ভাতটা ভালো করে আবার নাবিয়ে দিলাম ভাতের ঢাকনাটা। আর এইদিকে যে ডিমের শাকগুলো আমি দিয়ে দিলাম, যেহেতু ডিমের শাকটা একটু তেতো হয় সেহেতু ডিমের শাকটা হাঁড়িতে দিয়ে একটু তেলে নেড়ে নিলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কম হয়ে যায়। আর আমি এখন ডিম আলু রান্না করব ওই হাঁড়িটাতে, যেটা সুন্দর করে আমি এখন পেঁয়াজটা দিয়ে লাল করে নিচ্ছি। যে আপুরা আমার মতো উনুনে রান্না করে তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জান। গরিবের সংসারে কিন্তু যতটা সেভ করা যায় ততটাই কিন্তু ভালো। উনুনে রান্না করলে কিন্তু একদিক থেকে সেভ আছে, কারণ গ্যাসের খরচাটাও কিন্তু অনেকটাই কমে যায়। আমি কিন্তু একবেলা গ্যাসে রান্না করি, একবেলা উনুনে রান্না করি, আমাদের দুবেলা রান্না হয়। সকালের দিকের রান্নাটা মানে সকালে যেটুকু টিফিন করতে হয়, চা করতে হয়, এগুলোও কিন্তু গ্যাসেই করি। শুধুমাত্র রান্নার ভাত টাত তরকারি এগুলো কিন্তু আমি উনুনে রান্না করি সকালের দিকটা। আর বিকালের দিকে যে উনুনে রান্না করি ভাত তরকারি, এগুলো কিন্তু উনুনে নয়, এইগুলো কিন্তু আমি গ্যাসে রান্না করি। তাতে কিন্তু আমার একটা মাসে একটা গ্যাস খুব ভালোভাবেই চলে যায়। নাহলে আমাদের যেভাবে রান্না বান্না করতে হয়, মানে যতটা পরিমাণে রান্না করতে হয়, গ্যাসটা কিন্তু এক মাসে 2টো সিলিন্ডার লাগতো। সেই জন্য আমি যতটা সেভ হয় সেদিন ততটাই কিন্তু চেষ্টা করে থাকি। এইভাবে হিসাব আর বুদ্ধি করে চললে কিন্তু মাসের শেষে বেশ কিছুটা টাকার সাশ্রয় হয়ে থাকে। এতে কিন্তু সেই টাকা দিয়ে অন্যান্য জিনিসপত্র সংসারের কাজে অনেক সময় লাগানো যায় সেই টাকাটা। আজ তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার রান্না বান্না কিন্তু হচ্ছে ভালো রকমই, বেশ মজাই লাগছে। আর একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, একটা টিপস তোমাদেরকে দেব। তোমরা হয়তো অনেকেই বলবে তুমি কেন নাইটি পরে থাকো সব সময়, বা নাইটি পরে কেন থাকো, বা নাইটি পরে কেন ভিডিও করো, অনেক সময় হয়তো বলতেই পারো। কারণ আমি না, সব থেকে বড় কথা হচ্ছে গরমের দিকটা, মানে প্রচণ্ড যখন গরম ছিল তখন কিন্তু আমি নাইটি পরতাম। আর তারপরে শীতটা যেই পড়ছে, মানে শীতটা যখনই পড়ে যাবে তখন কিন্তু আমি চুড়িদার পরি। আর আমি কিন্তু আবার শাড়ি পরতেও ভালোবাসি, কারণ আমার হাজব্যান্ড বলে আমাকে শাড়ি পরলে নাকি খুব সুন্দর লাগে। সেই জন্য আমি হাজব্যান্ডের জন্য কিন্তু মাঝে মাঝে শাড়ি পরে থাকি। শাড়ি পরে আমি একটু বেশ কিছুদিন সপ্তাহখানেক করে থাকি, সপ্তাহখানেক করে পরি। আবার কি হয়, অনেক সময় কি হয়, আমি কিন্তু বিয়ে শাদী আচার অনুষ্ঠানেও শাড়ি পরে থাকি। তোমাদেরকে আমি একটা টিপস বলতে যাই, তোমরা যখনই এককালীন সবসময় যদি নাইটি বা চুড়িদার পরেই থাকো, তবে তোমাদেরকে বলবো তোমরা একবার কিন্তু যে কোনো টাইমে একবার শাড়ি পরে দেখবে। তোমাদেরকে কিন্তু বাড়িতে শাড়ি পরে থাকলে কিন্তু একদম নতুনত্ব লাগবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নয়। যখনই না শাড়ি পরবে, যখনই একটা ড্রেস থেকে শাড়িতে চলে আসবে, তখনই কিন্তু একটা সুন্দর সুন্দর লুক দেখাবে তোমাদেরকে। সেই জন্য আমি আমার নিজের দিক থেকে প্রত্যক্ষ বা অন্যান্যদেরকেও আমি দেখেছি, সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যেহেতু তোমরা আমার পরিবার, সেহেতু শেয়ার করাটা আমার কিন্তু দায়িত্ব কর্তব্যের মধ্যেও পড়ে। অনেক আপুরা আছেন যারা শাড়ি পরতে চান না, বা শাড়ি পরে সংসারের অনেক কাজকর্ম করতে পারেন না, তারা কিন্তু একবার সময় করে শাড়ি পরে বা সংসারের কাজকর্ম করে চেষ্টা করবে। বিশেষ কিছু না, অন্য কিছু না, শুধু হাজব্যান্ডকে দেখবে খুশি করার জন্য খুব ভালো একটা টিপস, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইদিকে দেখো আমার কিছু কাজকর্ম ছিল, যেটা আমার উনুনে রান্নাটা হয়নি, সেটা আমার উনুনে অর্ধেকটা হতে হতে আমি এদিকে আবার গ্যাসে নিয়েছি। কারণ আমার দুপাকাতে যেহেতু রান্না করি, সেহেতু দুপাকার দুদিকে দুটো তরকারি দিতে হবে, দুদিকে দুটো রান্না করতে হবে। আর এটা ছিল আমার একটাই রান্না, সেই জন্য আমি এটাকে একটু গ্যাসে তুলে ফুটিয়ে নিলাম। আর আমি এখানে কিন্তু একটু মোচার বড়া সেটা আমি করব, মানে মোচার চপ যেটা আমি সেটা করব। সেই জন্য আমি এখানে আমার সমস্ত মশলা দিয়ে নিচ্ছি। আর মোচাটা কিন্তু আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছিলাম। প্রেসারে আমি মোচাটা আলুর সঙ্গে সিটি দিয়ে নিয়ে সেটাকে ভালো করে তুলে কাঁচা পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি আগে কড়াই নাড়িয়ে নিয়েছি, দিয়ে সেটাকে ঠান্ডা করে এরপর সেই রেসিপিটা তৈরি করব। তাতে দেব বেসন, হলুদ, লঙ্কা, ধনিয়া পাতা, গরম মশলা, সবজি মশলা, চিনি, এগুলো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি বড়াগুলো আস্তে আস্তে গরম তেলে ভেজে নেব। আমি এইভাবেই কিন্তু মোচার বড়া করতে পছন্দ করি। অনেকেই করেন শুধুমাত্র সেদ্ধ করে আর তার সঙ্গে বেসন আর একটু মশলা দিয়ে সেটাকে ভেজে নেয়, কিন্তু ওটার থেকে এইভাবে করলে এটা খেতে একটু বেশি টেস্টি হয়। আর মোচার বড়া সবসময় একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে।
যেহেতু আমার হাতে অতটাও সময় নেই যে গরম গরম সবাইকে করে খাওয়াবো, সেহেতু আমাকে একটু তাড়াতাড়ি করে নিতে হচ্ছে। যেহেতু আজকে জুম্মাবার, তাড়াতাড়ি সমস্ত কাজ ফিনিশ করে গোসল টোসল তাড়াতাড়ি সারতে হবে। আর এদিকে আমার রান্নাঘরটা কিন্তু একটু ঝুল হয়েছিল, আমি সেহেতু সেই দিকটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটা জিনিস কি জানো তো, আমার হয়তো মডিউলার কিচেন নেই, কিন্তু তবু আমি আমার যে কিচেনে থাকি সেই কিচেনটা একটু ঝরঝরে পরিষ্কার করে রাখতেই আমি বেশি পছন্দ করি। অনেক সময় কি হয়, প্রচণ্ড ঝুল হলে সেগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচের দিকে পড়ে, সেই জন্য আমি যতটা পারি পরিষ্কার করি। কারণ ডাক্তারে আমাকে বেশি হাত তুলে এইভাবে কাজকর্ম করতে বারণ করেছে, তবু আমার চেষ্টা বা তবু আমার ইচ্ছা, সেটা যাই বলো না কেন আমি সেটা করি। আর একটা কথা, অনেকে বলবে তোমার কিচেনটা নোংরা বা অনেকে তোমার কিচেনটা ভালো নয়, কিন্তু জানো তো আমার কিচেনটা আমার কাছে কিন্তু রাজস্বর্গের মতো, মানে রাজপ্রাসাদের মতো। আমি মনে করি এটাই আমার কাছে সব, কিন্তু আমি এটাকে পরিষ্কার করে রাখবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে কত বাসন কোসন জমা হয়েছে দেখতে পাচ্ছ। আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। আর একটা কথা জানো তো, আমি উনুনে রান্না করি যখন, তখন উনুনে রান্না করলে কিন্তু অনেক হাঁড়ি বাসন কোসনে কালি হয়ে থাকে, চিটচিটে ভাব থাকে। সেটা কিন্তু আমি গোসল করার আগে পরিষ্কার করে অন্য জায়গায় ঢেলে নিয়ে সেই হাঁড়ির তলায় যে কালিগুলো বা যে চিটচিটে জিনিসগুলো থাকে তেলের, সেইগুলোকে কিন্তু আমি গোসলের আগে পরিষ্কার করে নিই। কেননা গোসলের পর আমাকে না আর কালিতে হাত দিতে ভালো লাগে না। কালিতে হাত দিলে যেন মনে হয় একটা অন্যরকম একটা ভাব লাগে, যেন মনে হয় ভালো করে গোসল করা হয়নি, বা যেন মনে হয় হাতগুলো যেন নোংরা লাগছে এরকম। গোসল করার আগে এটা করে নিলে গোসলের সময় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, হাতে যদি কালি থেকে থাকে। বা অনেক সময় কি হয়, কালিগুলো ধুলে না নখের গায়ে গায়ে কালো কালো ভাব জমে যায়। যেহেতু শীতকাল আসছে, এগুলো থেকে কি হবে, হাতগুলো ফাটলে প্রচণ্ড জ্বালা করে, কষ্ট হয়। সেই জন্য আমি এই জিনিসগুলো ভালো করে এই দিকগুলো খেয়াল রাখি। এই দিকগুলো নিজের যত্ন না নিজে নিলে কেউ সেই যত্ন নিয়ে নেবে না, বলবে না তোমার এটা সমস্যা আছে তুমি ঠিক করো, নিজেকেই সেই জিনিসটাকে ভালো করে নিতে হবে। আর একটা কথা কি জানো তো, আমি না আর একটা জিনিস পছন্দ করি, যে রান্না বান্না করার সময় যে সবজি ফবজি কাটা হয়, যে পেতেতে রাখা হয়, সেই পেতেগুলো যদি একটু পরিষ্কার করে না সাবান দিয়ে ধুয়ে নেওয়া হয়, পরবর্তীকালে ল্যালে ভাব থাকে বা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। মানে যে অন্য সময় কোনো কাজ পেতেতে করতে গেলে সেই জিনিসটা কিন্তু ভালো হয় না, মানে দেখতেও খারাপ হবে, পেতেগুলোতে মনে হবে না যেন হাত দিই। ওই জন্য আমি রান্নার সঙ্গে সঙ্গে আমি এই পেতেগুলোকেও সুন্দর করে সাবান দিয়ে মেজে রোদে শুকিয়ে তবে কিন্তু পেতের জায়গায় তুলে রাখি। আমার অনেকে কী করে, যে পেতেগুলো যে সবজিগুলো ধুয়ে রান্না করা হয়ে গেল সেই পেতেগুলোকে ওইভাবেই রেখে দেয়, কিন্তু আমাকে এটা খুব ঘৃণা লাগে, ভালো লাগে না, নোংরা মনে হয়। আমি সবসময় যেহেতু নিজের ক্লিন অ্যান্ড ক্লিয়ারটাই পছন্দ করি, সেহেতু এই জিনিসটা আমি খুব ভালোভাবে খেয়াল রাখি, যে নিজের যে এই জিনিসগুলো না খেয়াল রাখলে না কিন্তু পরবর্তীকালে কোনো খাবারে যদি কোনো সমস্যা হয়, আমার ফ্যামিলির লোক বা আমার পরিবারের লোকেরাই ভুগবে। সেই জন্য আমি এই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করি। এদিকে কিন্তু আমার নোংরা হয়েছিল এখানে, যেহেতু আমার ছাই দিয়ে বাসন কোসন ধোয়া, সেহেতু এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড ছাই পড়েছিল। সেই জন্য আমি এখানটাকে ধোয়ার জন্য একটু ভালো করে ঝাঁট দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত ধুলো ধোঁয়া উঠছে, ধোঁয়ার মতো। আর তোমাদেরকে তো বলেইছি আমার অ্যালার্জির কারণে আমাকে সবসময় মাস্ক পরে থাকতে হয়। এই যে দেখতে পাচ্ছি, এই কারণেই কখন এসে নাকের মধ্যে ঢুকে যাবে ধুলো, আর সারাদিন হাঁচি হাঁচি করে অস্থির হয়ে যাব। সেই জন্য আমাকে এইখানটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানটাও একটু নোংরা ছিল, আর এই দিকের এই জায়গাগুলো পানি দিয়ে ধুয়ে দিলে এই ধুলোগুলো উঠে যাচ্ছে। ওই জন্য আমি ভালো করে ঘষে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আমার কিন্তু সব জায়গায় ঝাঁটা বোতল দিয়েই করা, মানে আমার বোতল কেটে সেই জায়গাগুলোতে মানে কাঠি দিয়ে আমি সেই ঝাঁটাগুলো কিন্তু এইভাবেই করা আমার বেশিরভাগ। মানে আমার বেড ঝাড়ু প্লাস আমার রান্নাঘরের এখানে মানে হাতের কাছে আমি যেখানে বেসিনে থালা বাসন ধুই সেখানেও একটা ঝাড়ু আছে, সেই ঝাড়ুটাতেও কিন্তু আমি বোতল দিয়েই করা আমার সেই ঝাড়ুটাও। আমি বোতল দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর উঠোন ঝাঁট দেওয়ার জন্য তো লাঠি দিয়ে ঝাঁটা থাকেই, আমি কিন্তু হেঁট হয়ে ঝাঁট দিতে পারি না। আমি কেন, আমার বাড়ির অনেকেই যারা কোমরের সমস্যায় আছেন তারা কিন্তু হেঁট হয়ে ঝাঁট দিতে পারেন না, সেই জন্য লাঠি ফাটা ঝাঁটাই ঝাঁট দিতে হয়। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বাসন থালা ধোয়াও হয়ে গেল, এদিকে আমার এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করাও হয়ে গেল। অনেক কাজই কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সারাদিনই হয়ে যায়। আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে এমনি খুব ভালোবাসি। আর যারা আমার ভিডিও দেখতে দেখতে এখন আমার যে আপুরা যারা লাইক করতে ভুলে গেছো, যে নতুন আপুরা আছো যারা সাবস্ক্রাইব ও লাইক কোনোটাই করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবে আমার ভিডিওতে। আর এই দেখো আমি এখানটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে
তো বন্ধুরা আমার এক্ষুনি একটা কাজে যেতে হবে, সেটা হচ্ছে আমাদের গাড়িতে ধান আসার কথা আছে। এই যে ধান এসে গেছে, এখানে বাচ্চারা খুব মজা করছে। ধানটা খুব একটা আনন্দের জিনিস, মজার জিনিস। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।